2025-এর জানুয়ারিতেই আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিপদের দিন শুরু, এমনটাই মনে করছেন বাংলাদেশের সাংবাদিক মহলের একাংশ। সূত্রের খবর, প্রথম দফায় আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময় থেকেই নাকি ইউনূসের সঙ্গে সম্পর্কের শীতলতা তৈরি হয়েছিল ট্রাম্পের। তাই নতুন করে ক্ষমতায় এসে কিন্তু সেই পুরনো শত্রুতা বজায় রাখবেন ট্রাম্প, এমনটাই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের ইউনূস ক্ষোভকে কাজে লাগাতে চায় বাংলাদেশি আমেরিকান গ্রুপের সদস্যরা। রাষ্ট্রদ্রোহিতার দায়ে বাংলাদেশের জেলে আটক সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তো ছিলই, এবার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তিতে আমেরিকার ভাবি প্রেসিডেন্টের হস্তক্ষেপ দাবি করছেন বাংলাদেশি আমেরিকান গ্রুপের সদস্যরা। তাই বলাই যায় পুরনো শত্রু ইউনূসকে খাঁচায় ফেলতে একেবারে রেডি ট্রাম্প। আর এখানেই রাজনীতির কারবারিরা কিন্তু মোদির ইন্ধনের বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না, কারণ মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক যথেষ্টই ভালো এবং প্রকাশ্য। আর এই পরিস্থিতিকে সামাল দিতে কি ইউনূস চীনের শরণাপন্ন হচ্ছেন? কারণ বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী চীনে যাচ্ছেন, তিনি সেখানে গিয়ে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। 20 তারিখ শপথ নিচ্ছেন ট্রাম্প, আর তার আগেই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী চীনে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকনের সঙ্গে। তিনি এই গোটা বিষয়টি নিয়ে কি বলেছেন আমরা শুনব। বাংলাদেশে এই মুহূর্তে যে সরকারটি প্রতিষ্ঠিত আছে, যাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলছি, এটি মূলত একটি অবৈধ সরকার। বাংলাদেশের সংবিধানের সঙ্গে এই সরকার যায় না। তো বাংলাদেশের সংবিধানকে তারা তোয়াক্কা না করে এই সরকারটি প্রতিষ্ঠিত করেছে। সে কারণে এই সরকারটিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরপর এই সরকার 8 আগস্ট গঠনের পর এ যাবৎকাল বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশের ইতিহাসে মানে এত ন্যাক্কারজনক পরিস্থিতি বাংলাদেশকে এর আগে দেখতে হয়নি। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিরোধী দল দমন, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এসব নিয়ে ত্রাহি মধুসূদন অবস্থা আর কি। এটার মানে এদের কোনো রকম কোনো জায়গায় এদের দাঁড়ানোর কোনো পরিস্থিতি নেই। সেই পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বন্ধু প্রতিম আপন দেশ হচ্ছে ভারত। তাদের সঙ্গে শুরু থেকে এরা একটা বৈরী সম্পর্ক তৈরি করে এসছে। তাদের একটি জায়গা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের জায়গা ছিল আমেরিকা। সেখানে হিলারি ক্লিন্টন পরিবারের সঙ্গে তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। মূলত সেই বন্ধুত্বটাকে পুঁজি করেই সে বাংলাদেশে অবৈধভাবে সরকার প্রতিষ্ঠা করেছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন সরকারের প্রধান হিসেবে। তো ডক্টর ইউনূস সরকার গঠনের পর নভেম্বরের 5 তারিখে আমেরিকার যে নির্বাচন হয়েছে, সেখানে বাইডেনের যে দল তাদের পরাজয় ঘটেছে, হিলারির দলের পরাজয় ঘটেছে। স্বাভাবিক কারণে তার প্রতিপক্ষরা সেখানে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তার বিরুদ্ধে হিলারি ক্লিন্টনের নির্বাচনে এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ফান্ডিং করেছিলেন এবং হিলারি ফাউন্ডেশনেও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ফান্ডিং ছিল, মানে অনুদান ছিল। তো যে কারণে আগে থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈরী সম্পর্ক। তাহলে বিশ্বের দুটি প্রধান ক্ষমতাধর দেশ, একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে আমেরিকা, তাদের সঙ্গে যখন আরো বেশি বৈরিতা তৈরি হয়ে গেল, বিশেষ করে আমেরিকা যখন ডোনাল্ড ট্রাম্পের বিজয় হলো, তখন কিন্তু এই ডক্টর ইউনূস একটি বেকায়দায় পড়ে গেছেন তার সরকার। সেই কারণে তারা মূলত পাকিস্তান মুখী তারা প্রথম থেকেই ছিল, 5 আগস্টের পর থেকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী হয়েছেন, তারপর থেকে তারা প্রকটভাবে মানে আমেরিকা ইন্ডিয়া বিরোধী শক্তি, তাদেরকে, তুমি যেমন বলছিলে যে শত্রু বন্ধুর বন্ধু। এবং আরো একটা বিষয় শহীদুল দা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি যখন জয়ী হলেন, তিনি কিন্তু তার যে স্পিচ ছিল সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে ভারত আমার বন্ধু, নরেন্দ্র মোদী আমার ভীষণ কাছের মানুষ, খুব ভালো বন্ধু। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। রাইট। রিসেন্টলি যেটা হয়েছে, আমি সে গল্পে যাচ্ছি। রিসেন্টলি আমেরিকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভারত সফর করেছেন। ভারতের সঙ্গে বৈঠক শেষে তিনি আমেরিকায় ফিরে যেয়ে তিনি
মানে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটি প্রেস ব্রিফিং করেছেন, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে ভারত আমাদের ভালো বন্ধু, উন্নয়ন অংশীদার, এবং আমরা একে অপরের বন্ধু। আমরা ভারতের সাথে বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। ভারতের জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোনো রকম আঘাত আসে সেটি আমরা দেখতে চাই না, যে কারণে আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র চাই, এবং এজন্য আমরা ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করছি। উনার এই বক্তব্যের পর মূলত ইউনূস এবং তার সরকার আরো ভয়ের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, এই ভয় পেয়ে মূলত তারা চাইছে এই অঞ্চলে আমেরিকার বড় শত্রুই হচ্ছে চীন। তো সেই চীনের কাছে তারা দ্বারস্থ হওয়ার জন্য তারা ছুটছেন, কারণ তাদের যে বন্ধু, ইউনূস সরকারের একমাত্র বন্ধু পৃথিবীতে এখন হচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের তো কোনো ক্ষমতা নেই, তাদের আর্থিক অবস্থা নেই। অদ্ভুত বিষয় দেখুন, এমন একজনকে এই মুহূর্তে বাংলাদেশ বন্ধু বলছে, সে নিজের দেশের লোকেদের খেতে দিতে পারছে না, সেখানকার লোকেদেরকে চিকিৎসা দিতে পারছে না, তারা নাকি আবার বাংলাদেশকে সাহায্য করবে। কি অদ্ভুত! আমি অনন্যা সেটাই বলছি যে যাদের নিজেদের খাবার নেই, যাদের নিজেদের কোনো শৃঙ্খলা নেই, নিজেদের সরকার কাঠামোর স্থিতিশীলতা নেই, যারা এখনো একটি সামরিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারা আরেকটি দেশকে কিভাবে সাহায্য করবে? তো পাকিস্তান তাদেরকে কোনো রকম বাংলাদেশকে সাহায্য করার কোনো সুযোগ নেই। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনূসের দরকার একটি বড় শক্তিশালী রাষ্ট্র। তো তারা একটি রাষ্ট্রই পৃথিবীতে আছে যারা মোটামুটি বাণিজ্যিকভাবে মানুষের সঙ্গে কাজ করে, সেই রাষ্ট্রটি হচ্ছে চীন। এবং এই চীন কিন্তু বাংলাদেশের কোনো কালে বন্ধু ছিল না, মুক্তিযুদ্ধেরও তো বিরোধিতা করেছিল। সেটি আমি বলছি যে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে, জন্ম ইতিহাস থেকে শুরু করে এই চীন বাংলাদেশের কখনো বন্ধু ছিল না। বাংলাদেশের দ্বারা ব্যবসা করার জন্য কাবলিওয়ালাদের মতো এসেছে, এবং বিভিন্ন সরকারের আমলে, শুধু তারা শেখ হাসিনা সরকারের আমলেও ব্যবসা করেছে, তারা খালেদা জিয়া সরকারের আমলেও ব্যবসা করেছে, তারা জিয়াউর রহমানের করেছে, তারা এরশাদ আমলেও করেছে। তাদের মূলত ব্যবসায়িক একটা যে স্বার্থ, সেই স্বার্থটাই ছিল। এখন চীনের দ্বারস্থ হচ্ছে নিজেদেরকে সেভ করতে, কারণ এই মুহূর্তে ইউনূসের পাশে বিশ্বের কোনো রাষ্ট্র নেই, বাংলাদেশের জনগণ নেই। বাংলাদেশের যে ছাত্র জনতার নামে যে জঙ্গি হামলার মধ্য দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিল, সেই ব্যাপারটি এখন ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষ এবং যারা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, তারা এখন ঘুরে দাঁড়িয়েছে। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।